আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি আমিনশিপ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসে বেশ কিছু বিষয় আমরা পড়েছিলাম। তো আশা করি প্রথম ক্লাস থেকে আপনারা পর্যাপ্ত পরিমাণ উপকৃত হয়েছেন। তো আমরা দ্বিতীয় ক্লাসেই যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আমরা সচেষ্ট হব, সেটা হলো যে আমরা সরাসরি পরিমাপ করা শিখব। সরাসরি কিভাবে জায়গাটা পরিমাপ করা যায় এবং জায়গা এটা আসলে কত প্রকার হতে পারে, সবগুলো আমরা স্টেপ বাই স্টেপ ক্লাস বাই ক্লাস করব। তো আমরা আজকে দ্বিতীয় ক্লাসে যেটা দেখব যে জ্যামিতিকে আমরা ভাগ করব। তো জ্যামিতিকে 5 ভাগে ভাগ করা যায়। তো এর আগে আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, এই দুইটা জিনিস একটু মনে রাখবেন যে 435.6 বর্গ ফুট সমান সমান 1%, 193.6 বর্গ হাত সমান সমান 1%। ঠিক আছে? তো এই জিনিসটা একটু মনে রাখবেন। কেন মনে রাখবেন? কারণ আমরা যখন জায়গা পরিমাপ করব তখন আমাদের এটা লাগবে। যেহেতু আমাদের এটা লাগবে, এটা আমাদের আগে জানা থাকলেই সবচেয়ে ভালো। তো জ্যামিতিকে 5 ভাগে ভাগ করা যায় যদি আমরা সরাসরি ক্লাসে যাই। তো আসলে জ্যামিতি অনেক প্রকার হয়ে থাকে গণিতের ক্ষেত্রে। তো আমরা এখানে দেখব যে সমতল জ্যামিতি, সমতল জ্যামিতি যেটা, তো আমরা এটা নিয়েই কাজ করব। এটা জমি জমা পরিমাপের ক্ষেত্রে, ঠিক আছে, এটা ব্যবহৃত হয়। তো আমরা এই জ্যামিতিকে যদি আমরা 5 ভাগে ভাগ করি তাহলে কি পাই? একটা পাই ত্রিভুজ, ত্রিভুজটা এরকম হয়। এরপরে চতুর্ভুজ, চতুর্ভুজটা এরকম হয়। এরপরে বহুভুজ, বহুভুজটা এরকম হয়। এরপরে বৃত্ত, বৃত্তটা এরকম হয়। আর বৃত্তাবাস মানে এরকম ডিম্বাকৃতির। তো ত্রিভুজ মানে কি? যে 3টা বাহু আছে। আর চতুর্ভুজ মানে 4টা বাহু। আর বহুভুজ মানে 4টার বেশি বাহু, 4টার কি বেশি বাহু। এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6, এখানে 6টা আছে। এরপরে বৃত্ত, বৃত্ত মানে ওই যে গোলাকার। আর বৃত্তাবাস মানে যেটা বৃত্তের মতো দেখতে। তো এই 5 প্রকার থেকেই আমরা মূলত, যেহেতু এটা জমি জমার ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়, তো আমরা ত্রিভুজ দেখব, চতুর্ভুজ দেখব, বহুভুজ, বৃত্ত, বৃত্তাবাস সবগুলো আমরা ক্লাস বাই ক্লাস স্টেপ বাই স্টেপ আমরা শেষ করব, জানবো। এবং এটার সাথে আনুষঙ্গিক আমাদের জায়গা জমি বোঝার জন্য যে সকল বিষয় লাগে আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু অবশ্যই আনবো। আপনারা যদি ফলো করেন ক্লাস বাই ক্লাস, তাহলে আশা করি আপনাদের খুবই উপকার হবে। তো আমাদের এটা আজকে কিন্তু দ্বিতীয় ক্লাস। দ্বিতীয় ক্লাসে আমরা সরাসরি এটা আলোচনা করতে গেলাম। তো আমরা এখান থেকে ত্রিভুজ আছে, এখানে চতুর্ভুজ আছে, বহুভুজ, বৃত্ত, বৃত্তাবাস। তো আমরা এখান থেকে সরাসরি আজকে চতুর্ভুজ নিয়ে আলোচনা করব। ত্রিভুজ নিয়ে আলোচনা করব না, চতুর্ভুজ নিয়ে সরাসরি আমরা দ্বিতীয় ক্লাসটা করব। তো চলুন আমরা ওই চতুর্ভুজের যাবতীয় বিষয়গুলো, চতুর্ভুজ কাকে বলে, চতুর্ভুজের প্রকারগুলো কি কি, কিভাবে পরিমাপ করে, আমরা সবগুলো বিষয় আমরা সূত্র প্রয়োগ করে করে ইনশাল্লাহ দেখব। তো আমরা চতুর্ভুজের প্রকার দেখব বলেছিলাম। তো চতুর্ভুজের পরিচয়টা আমরা একটু দেখি। 4টি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ সমতল ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। 4টি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ সমতল ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। তো 4টি রেখা দ্বারা, 4টি রেখা থাকবে আর কি। তো এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো যে 4টি রেখা থাকলেও আকৃতিগত দিক দিয়ে চতুর্ভুজটা বিভিন্ন প্রকার হতে পারে। তো সেই কারণে চতুর্ভুজের প্রকার হয় 6টা। কারণ আকৃতিতে যখন ভিন্ন থাকে তখন ক্ষেত্রফলেও কিন্তু ভিন্নতা আসে। ওই কারণেই চতুর্ভুজকে প্রকার করা হয়। তো চতুর্ভুজ 6 প্রকার। চতুর্ভুজ এখানে 6 প্রকার। এই চতুর্ভুজ 6 প্রকার থেকে প্রথমে হলো আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম, অনিয়মিত বা সাধারণ চতুর্ভুজ। তাহলে চতুর্ভুজ কত প্রকার? 6 প্রকার। আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম, অনিয়মিত। কারণ হ্যাঁ, এগুলো অবশ্যই 4টি রেখা দ্বারা সীমাবদ্ধ, কিন্তু কি আছে, আকৃতিতে একটু ভিন্ন থাকার কারণে ক্ষেত্রফলও ভিন্নতা আসে। এই কারণে তাকে প্রকার করা হয়েছে। তখন আমরা একে একে সবগুলো কি করব? সবগুলো দেখব এবং সবগুলোর যে সূত্র আছে ওই সূত্র অনুযায়ী আমরা প্রত্যেকটা পরিমাপ করা শিখব।
ঠিক আছে? তো আপনাদেরকে যেভাবে দেখাবো যদি আপনি ওইভাবেই প্র্যাকটিস করতে পারেন তাহলে আশা করি আপনি আমাদের সাথে সাথে আপনারা অনেক কিছু শিখে যাবেন। তবে কথা একটাই বলবো যে আপনাদের প্র্যাকটিস করতে হবে। আমি এখানে যেভাবে দেখাবো ওই রকমভাবে আপনাকে প্র্যাকটিসটা করতে হবে। তাহলে চলুন আমরা একে একে চতুর্ভুজের সবগুলো প্রকার দেখে আসি। তো আমরা আয়তক্ষেত্র দেখবো। চতুর্ভুজ 6 প্রকার: আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গক্ষেত্র, রম্বস, ট্রাপিজিয়াম ও অনিয়মিত। এর মধ্যে থেকে প্রথমটা হলো আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের আমরা পরিচয়টা প্রথম জানি, এরপর আমরা চিত্রটা দেখব এবং পরিমাপ করব। তো যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়, যে চতুর্ভুজের বিপরীত বাহু আমি আপনাদেরকে একটু এখানে দেখাই। ধরেন এই বাহুটা 150, তাহলে এটাও 150, তার মানে এটার বিপরীত বাহু দুটি সমান, পরস্পর সমান, তাহলে এটা 100, এটাও 100। ঠিক আছে? তাহলে কি হলো যে বিপরীত বাহু মানে কিন্তু এটার বিপরীত, এটার বিপরীত, এটার। ওকে? তো পরস্পর সমান থাকবে ও সমান্তরাল থাকবে। সমান্তরাল মানে কি? সমান্তরাল মানে হলো যে একই সমান দূরত্ব বজায় রেখে চলা, একই সমান দূরত্ব বজায় রেখে চলা। ঠিক আছে? একই সমান দূরত্ব বজায় রেখে কি চলা, দুইটা চলতে থাকবে একসাথে, কিন্তু একটা আরেকটার সাথে কি লাগবে না, মানে সমান দূরত্ব বজায় রেখে চলাকে সমান্তরাল বলে। আচ্ছা, এবং প্রতিটি কোণ সমকোণ, প্রত্যেকটা কোণ এখানে কি, প্রত্যেকটা কোণ সমকোণ। সমকোণ মানে কি 90 ডিগ্রি সমান, 90 ডিগ্রি সমান, এটাকে বলে সমকোণ। আচ্ছা, সমকোণ মানে অর্থাৎ 90 ডিগ্রি সমান, তাকে আয়তক্ষেত্র বলে। তাহলে আমরা এখানে একটা আয়তক্ষেত্র দেখলাম, এটা একটা আয়তক্ষেত্র যার বিপরীত বাহু দুটি পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ 90 ডিগ্রি সমান। 90 ডিগ্রি সমান কোণ আপনি কিভাবে চিনবেন? ধরেন একটি সমতল জায়গাতে একটি রেখা আঁকার পরে আমি যদি সোজা আরো একটি রেখা আঁকি, তাহলে এখানে দুইটা কোণ উৎপন্ন হয়। এই প্রত্যেকটা কোণের মান কি 90 ডিগ্রি। যদি আপনারা চাঁদা দেখেন, চাঁদার মধ্যে দেখবেন যে কি আছে, চাঁদা যদি এরকম হয় তাহলে দেখবেন যে এখানে ঠিক এই বরাবর 90 ডিগ্রি, আর এখানে আছে কি 180 ডিগ্রি। ওকে? এটা হলো সমকোণ। আচ্ছা, এখন এরকম জমি, ধরেন আপনার ঘরটা এরকম আছে, তো এরকম জমি কিভাবে মাপবেন? মাপার সূত্র হলো দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে ধরেন এখানে আমরা এই যে প্রস্থ যেটা আছে নিলাম 150, এরপরে দৈর্ঘ্যটা নিলাম 100, তাহলে দুইটাকে আমরা গুণ করব। ঠিক আছে? তো গুণ করলে কত হয়? গুণ করলে এখানে 150কে যদি আপনি 100 দ্বারা গুণ করেন তাহলে হবে 15,000, মানে বর্গ ফুট। এই যে আপনাদেরকে এই জিনিসটা যে দেখালাম যে 435.6 বর্গ ফুটে 1 শতাংশ, আমাদের তো এখন শতাংশ নিতে হবে, সুতরাং আমাদের এটা দ্বারা গুণ ভাগ করতে হবে। 435.6 বর্গ ফুটে যেহেতু 1 শতাংশ, এটা দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে আমাদের শতাংশটা বের হবে 34.43 শতক। 34.43 শতক কি জায়গা এখানে আছে যদি আমার আয়তক্ষেত্রটা যদি এরকম হয়। এখন আপনার বাড়ি কিরকম আছে আমি জানি না, আপনার ঘরটা যদি এরকম হয় যে 10/16, 20/30, তাহলে আপনি এই সূত্র অনুযায়ী মাপতে পারেন। ঠিক আছে? আপনি এরকম একটা জায়গা আঁকবেন। ঠিক আছে? ধরেন এটা 20 আর এটা হলো 10, না এটা না, এটা হলো কি 10, তাহলে 20/10 গুণ করেন, 435.6 দ্বারা ভাগ করেন, তাহলেই হবে। তাহলে আশা করি আপনাদের এই বিষয়টা আমি আপনাদেরকে বোঝাইতে পারলাম। সংজ্ঞা দেখলাম, তার চিত্র দেখলাম, মাপার সূত্র দেখলাম, আমরা সূত্রটা এখানে প্রয়োগ করলাম। ওকে? তা আশা করি আপনারা অবশ্যই শিখতে পারলেন। এখন আমরা চলে যাব যে সামান্তরিক যেটা আছে ওইটাতে। তো আমরা এখন দেখব সামান্তরিক। তো সামান্তরিক কাকে বলে, আমরা কিভাবে পরিমাপ করব এটা একটু দেখি। যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল, মানে আয়তক্ষেত্রের মতো, বাকি এই পর্যন্ত মতো। যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোনো কোণ সমকোণ না, কোণগুলো সমকোণ না, বরং বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান, তাকে সামান্তরিক বলে। আয়তক্ষেত্র কি ছিল? যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ 90 ডিগ্রি সমান। কিন্তু সামান্তরিক কি? এ পর্যন্ত সমান যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোনো কোণ সমকোণ না, বরং বিপরীত কোণ দুইটা পরস্পর সমান। যদি আমরা এখানে একটু খেয়াল করি,
আপনার বিপরীত বাহু এগুলো সমান থাকবে, যেমন এটা 150, এটাও 150, এটা 100, এটা 100, বাহুগুলো সমান আছে, কিন্তু কোণগুলো সমকোণ না। যেমন এটা সমকোণ না, এটাও সমকোণ না, কোনো কোণ এখানে সমকোণ না, বরং এই কোণ সমান, এই কোণ সমান। ওকে, আচ্ছা, এখন এটা মাপার সূত্র কি? মাপার সূত্র হলো ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ উচ্চতা, তো এখানে ভূমি আছে 100, উচ্চতা আছে এখানে 50। আমাদের এটা কিভাবে মাপতে হবে? ভূমি গুণ উচ্চতা দিতে হবে। এখানে ভূমি 100, উচ্চতা 50, ভূমি গুণ উচ্চতা, তো 100কে আমরা 50 দ্বারা গুণ করলাম, কি হবে? 5000 বর্গ ফুট। এটাকে যখন আমরা এখানে 435.6 দ্বারা ভাগ করব, তখন 11.47 শতক জায়গা হয়। আপনি একটু খেয়াল করেন, যেখানে বাহুগুলো সমান ছিল, আয়তক্ষেত্রের মতো ছিল, 150, 100 আয়তক্ষেত্র এরকম ছিল, কিন্তু আপনার এই যে আকৃতিগত দিক দিয়ে একটু পরিবর্তন হওয়ার কারণে জায়গার মধ্যে কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায় পরিমাণের মধ্যে। তো এটা কেন হয়? আসলে সামন্তরিকের ক্ষেত্রে উচ্চতাটা যত কম হবে, জায়গাটা তখন কমে আসবে। উচ্চতা যত কমে আসবে, জায়গার পরিমাণও তত কমে আসবে। আমি আশা করি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। তো আমরা আয়তক্ষেত্র দেখলাম এবং সামন্তরিক দেখলাম। তো আপনারা কিন্তু এইভাবে কি করবেন? জায়গা বের করবেন। আপনারা কি এরকমভাবে জায়গা দেখবেন যে এটা সামন্তরিক হয় কিনা। সামন্তরিক যদি হয়, তাহলে আপনারা এরকমভাবে প্র্যাকটিস করার একটু চেষ্টা করবেন। তো আমরা এখন চলে যাব বর্গক্ষেত্রের। তাহলে চলুন আমরা ওইটা করে আসি। এখন হলো আমরা দেখব বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্রটা কাকে বলে, কিভাবে পরিমাপ করেন? যে চতুর্ভুজের 4টি বাহুই পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রতিটি কোণ সমকোণ, তাকে বর্গক্ষেত্র বলে। মানে যে চতুর্ভুজের 4টি বাহুই পরস্পর সমান। একটু খেয়াল করবেন, এখানে 50, এখানে 50, এখানে 50, এখানে 50, তার মানে প্রত্যেকটা বাহু সমান এবং সমান্তরাল, একই সমান দূরত্ব বজায় রেখে চলা, এবং প্রত্যেকটা কোণ সমকোণ। প্রত্যেকটা কোণ এখানে সমকোণ, তাকে বর্গক্ষেত্র বলে। এখন এইরকম 4 বাহু সমান কোনো জায়গা আপনি যদি পান, তাহলে কিভাবে পরিমাপটা করবেন? এটা পরিমাপ করার সূত্র হলো, মাপার সূত্র হলো বাহু স্কয়ার। বাহু স্কয়ার, বাহু স্কয়ার মানে কি? বাহু স্কয়ার মানে হলো বাহুকে বাহু দ্বারা গুণ। বাহুকে বাহু দ্বারা গুণ। যেমন এখানে একটা বাহু কত? 50, তাহলে এটাকে এটার দ্বারাতেই কি করবেন? গুণ দিবেন। 50কে 50 দ্বারাই গুণ। তাহলে আমরা কি করলাম? 50কে 50 দ্বারা গুণ করলাম, কত হয়? 2500। 2500 বর্গ ফুট। 2500 বর্গ ফুট। তো 2500 বর্গ ফুট যদি হয়, তাহলে এটাকে কি করতে হবে? এখন 435.6 দ্বারা ভাগ করে আমাদের কি করতে হবে? শতাংশে নিতে হবে। তো আমরা এটাকে ভাগ করলাম, ভাগ করার পর 5.73 হয়। এখন আপনি একটা জায়গা নিতে পারেন এরকম, ধরেন আপনি বিশাল বড় একটা জায়গা নিলেন, যে এদিকে আছে আপনার সবগুলো ধরেন 100, হ্যাঁ, সবগুলো 100, আপনি নিলেন, নিয়ে পরিমাপ করবেন, বাহুকে বাহু দ্বারা গুণ করবেন, 435.6 দ্বারা ভাগ করবেন, তাহলে হয়ে যাবে। ওকে, এটা হলো বর্গক্ষেত্র। তো বর্গক্ষেত্রটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন দেখবো আমরা রম্বস। আমরা এখন দেখবো রম্বস। রম্বস হলো চতুর্ভুজ 6 প্রকারের 4 নম্বর প্রকার। তো রম্বসটা পরিচয়টা দেখি। এটাও বর্গক্ষেত্রের মতো, শুধু কোণগুলো অসমান থাকবে। যে চতুর্ভুজের 4টি বাহুই পরস্পর সমান ও সমান্তরাল, কিন্তু কোনো কোণ সমকোণ নয়, অর্থাৎ 90 ডিগ্রি সমান নয়, বরং বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান, তাকে রম্বস বলে। যদি আমরা এখানে একটু খেয়াল করি, বর্গক্ষেত্র কি ছিল? প্রত্যেকটা বাহুই সমান ও সমান্তরাল ছিল এবং কোণগুলো সমকোণ ছিল। এটা কিন্তু প্রত্যেকটা বাহু সমান ও সমান্তরাল, যেমন প্রত্যেকটা বাহু এখানে 50-50 করে বর্গক্ষেত্রের মতো, কিন্তু কোনো একটা কোণ সমকোণ না। কোনো কোণ সমকোণ না। আপনাদেরকে সমকোণ দেখানো হয়েছে, সমকোণ হওয়ার জন্য এরকম সোজাসুজি হওয়া কি শর্ত, কিন্তু এখানে সোজাসুজি না, সমকোণ না, বরং এই কোণ এই কোণ এই কোণ এই কোণ, এটা সমান, এটা সমান, ঠিক আছে? তাকে বলে রম্বস। এটা মাপবেন কিভাবে? এই জমিটা আপনি কিভাবে পরিমাপ করবেন? এটা পরিমাপ করার জন্য সূত্র হলো কর্ণ গুণ কর্ণ ডিভিশন 2, মানে কোণ গুণ কোণ, এরপরে যেটা হবে এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। তো আমরা এই কোণটা পেলাম 100, এটা পেলাম 110, তাহলে আমাদের এখন কি করতে হবে? দুইটা কোণ আমাদের গুণ করতে হবে।
তাহলে 110 এবং 100 দুইটাকে আমরা গুণ করব। এই দুইটা কি? দুইটা হলো কোণ। এই গুণফল যেটা হবে, এই গুণফলটাকে 2 দ্বারা ভাগ করব। তো আপনি যদি 110কে 100 দ্বারা গুণ করেন, এরপরে যদি আপনি 2 দ্বারা ভাগ করেন, তখন 5000 হবে, 5000 বর্গ ফুট। এটাকে গুণ করার পরে 2 দ্বারা ভাগ করলে বর্গ ফুটটা বের হবে। তো বর্গ ফুট বের হওয়ার পরে আমাদের কাজ কি? আমাদের কাজ হলো এটাকে শতাংশে নেওয়া। তো শতাংশে নেওয়ার জন্য কি করতে হয়? শতাংশে নেওয়ার জন্য 435.6 দ্বারা ভাগ করতে হয়। তো আমরা বর্গ ফুটকে 435.6 দ্বারা ভাগ করলাম, আমরা 12.62 জায়গা পাই এখানে। তাহলে আমরা এই আশা করি যে রম্বসটা নিয়ে আমাদের কোনো কনফিউজ নাই। এখন আমরা যে আয়তক্ষেত্র চতুর্ভুজের ছয় প্রকার যে আমরা পড়তেছি, তো সবগুলোই যে আমাদের জীবনে খুব বেশি কাজে লাগবে বিষয়টা এমন না। আয়তক্ষেত্র কাজে লাগবে, এরপর আপনার বর্গক্ষেত্র কাজে লাগবে, এরপরে 6 নাম্বারটা কাজে লাগবে। আমরা সবগুলোই দেখব। আর বাকিগুলো যে সামান্তরিক আছে, এরপরে রম্বস আছে, এগুলো কাজে লাগবে না বিষয়টা এমন না। আপনারা শিখে রাখবেন, কাজে যেই জায়গাতে লাগবে তখন লাগাবেন। ঠিক আছে? তো এখন আমরা দেখব ওই ট্রাপিজিয়াম। তো আমরা এখন দেখব ট্রাপিজিয়াম। তো এই ট্রাপিজিয়াম কাকে বলে একটু লক্ষ্য করি। যে চতুর্ভুজের বিপরীত বাহু দুটি সমান্তরাল, যে চতুর্ভুজের বিপরীত বাহু দুটি সমান্তরাল কিন্তু অপর দুটি বাহু সমান্তরাল নয়, তাকে ট্রাপিজিয়াম বলে। যেমন এখানে দুইটা বাহু আছে, একটু খেয়াল করবেন। এই বাহুটা এই দুইটা বাহু কিন্তু সমান্তরাল, একটু খেয়াল করবেন। একই সমান দূরত্ব বজায় রেখে চলতে পারে, কিন্তু এই দুইটা বাহু কিন্তু সমান্তরাল না। এই দুইটা সমান্তরাল না, বরং এগুলো যখন একটু চলতে থাকবে একটা অনেক প্রশস্ত হয়ে যাবে জায়গা দুটার মাঝে, আবার এই দুইটা কি উপরের দুইটা একসাথে লেগে যাবে। তাহলে বোঝা গেল কি এই দুইটা বাহু সমান্তরাল আর ওই দুইটা বাহু সমান্তরাল না। এখন এটা হলো ট্রাপিজিয়াম। এটা মাপার সূত্র কি এরকম জায়গা? মাপার সূত্র হলো যে সমান্তরাল বাহু দুটির যোগফল ইনটু উচ্চতা ডিভিশন 2। খেয়াল করবেন, সমান্তরাল এটা আছে, সমান্তরাল এটা আছে, এই দুইটাকে যোগ করতে হবে। এরপরে মাঝের যে উচ্চতাটা, এই উচ্চতা নিয়ে কি করতে হবে? আবার ওই যোগফলকে গুণ করতে হবে। এরপরে আবার ওই গুণফলকে 2 দ্বারা ভাগ করতে হবে। আমরা এটা যদি একটু স্টেপ বাই স্টেপ দেখি, তো সমান্তরাল মাপার সূত্রটা কি ছিল? সমান্তরাল বাহু দুটির যোগফল ইনটু উচ্চতা ডিভিশন 2। তো এখানে সমান্তরাল, এটা সমান্তরাল, এটা সমান্তরাল, দুইটাকে আমাদের যোগ দিতে হবে। 500 এবং 300, 500 এবং 300কে যোগ দিতে হবে, উচ্চতা দ্বারা গুণ করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। তো আমরা দেখি 500 এবং 300 কত? এখানে হয় 800। 800 হয়, 800কে এখন কি করতে হবে? উচ্চতা দ্বারা গুণ করতে হবে। উচ্চতা কত? 200। 800 এবং 200কে গুণ করার পরে যেটা হয় ওইটাকে কি করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হয়? তাহলে হয় 80,000, 80,000 বর্গ ফুট। এটাকে যখন আমরা 435.6 দ্বারা ভাগ করব, তখন আমাদের 183.65 শতক জায়গা। ঠিক আছে? এখানে বাহুগুলো একটু বড় বড় দেওয়া হয়েছে, তো আপনি এখানে চাইলে কম দিতে পারেন। এখানে আপনি যদি চান 300 না দিয়ে আপনি 50 দিলেন, এটা আপনি এখানে 80 দিলেন, এটা আপনি এখানে 30 দিলেন। ঠিক আছে? তখন কিন্তু নিয়ম এটাই থাকবে। তো আপনি যদি এভাবে করেন তাহলে করতে পারবেন। তো আপনারা এভাবে আঁকবেন, এভাবে জমি আঁকবেন। এটাকে দিলেন 40, এটাকে দিলেন 60, উচ্চতা দিলেন 20। ঠিক আছে? তো দেওয়ার পরে আপনারা কি করবেন? এভাবে এই নিয়মে অঙ্কটা করবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো এখন দেখবো আমরা অনিয়মিত চতুর্ভুজ। সর্বশেষ চতুর্ভুজ 6 প্রকারের সর্বশেষ হলো অনিয়মিত বা সাধারণ চতুর্ভুজ, এটা দেখব। তো অনিয়মিত চতুর্ভুজ কাকে বলে? অসমান 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে অনিয়মিত চতুর্ভুজ বলে। অসমান মানে সমান না, অসমান। ঠিক আছে? অসমান। অসমান কিভাবে একটু দেখি আমরা। যেখানে একটা চিত্র আছে দেখেন, এই চিত্রটা যদি আমরা এখানে খেয়াল করি, এটা একটা চিত্র। এখানে আছে 130, এদিকে আছে 120, এদিকে আছে 80, এদিকে আছে 70। তাহলে তো কোনো একটা বাহুর সাথে মিল নেই, অসমান হলো তো। ওকে, এটা 130, এটা 120, মিলে নেই। এটা 80, এটা 70, এটাও মিলে নেই। তো এটা হলো একটা অসমান চতুর্ভুজ, কি বলে? অনিয়মিত চতুর্ভুজ। তো এটা মাপার সূত্র কি?
আমরা যদি এখানে দেখি গড় দৈর্ঘ্য গুণ গড় প্রস্থ, গড় দৈর্ঘ্য গুণ গড় প্রস্থ, এটা কাজ করতে গেলে কাজটা হবে, ঠিক আছে। তবে আরো সুন্দরভাবে করতে গেলে এটাকে যদি আমরা ত্রিভুজ আকৃতি করি, ঠিক আছে, এটাকে যদি আমরা ত্রিভুজ করি, এটাকে আমরা ত্রিভুজের সূত্র দিয়ে মাপবো, এটাকেও আমরা ত্রিভুজের সূত্র দিয়ে মাপবো, তাহলে জিনিসটা অনেক অনেক বেটার হবে। তো আপনারা যখন ত্রিভুজের ক্লাসটা করবেন, ত্রিভুজটা মাপা যখন শিখবেন, তখন অবশ্যই এরকম জায়গায় ত্রিভুজের সূত্র দিয়ে মাপবেন। ওকে, তো এখন আমরা গড় দৈর্ঘ্য গুণ গড় প্রস্থ দিয়ে আমরা দেখি। এটার ক্ষেত্রে করতে হয় যেটা, যে মাঝ বরাবর অনেক মাপ নিলে ভালো। তো আমরা এটা আপাতত যেভাবে আছে এভাবে দেখি আমরা, যে গড় দৈর্ঘ্য গুণ গড় প্রস্থ এটা বের করতে হবে। তো আমরা এখানে দেখেন যে 130 120 দুইটা আমরা যোগ করলাম, যোগ করার পরে 2 দ্বারা ভাগ করলাম, আমরা গড়ে 125 পেলাম। তাহলে এখানে গড়ে কত? 125। এরপরে 80 এবং 70 2 দ্বারা ভাগ, গড়ে কত? 75। তাহলে এখন আমাদের কি করতে হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন কি দিতে হবে? আমরা কিন্তু এখন পেয়ে গেলাম, এটাও পেলাম গড়ে, এটাও পেলাম গড়ে। গড়টা কিভাবে বের করলাম বুঝলেন তো? এখন যদি আমি এখানে যদি আরো কয়েকটা মাপ নিই, তাহলে গড়টা আমাকে কি করতে হবে? এখানে 2টা বাহু ছিল, 2 দ্বারা ভাগ করেছিলাম, 1 2 3 4 5 6। তখন আমি 6টা মাপ নিয়ে এভাবে যোগ করব। হ্যাঁ, যোগ করে করে তখন ওই নিচে ওই জয়টা মাপ নিব, অত দ্বারা আমরা কি করব? ভাগ দিয়ে দিব। ওকে, তা আশা করি ওইটাও আপনারা বুঝতে পারছেন। তো এখন গড় আমরা পেলাম 125 এবং 175। এখন আমরা দুইটাকে কি করি? পরিমাপ করি। 125 গুণ 75, 125 গুণ 75 গুণফল কত আসে? 9375 বর্গ ফুট। এটাকে আমরা এখন শতাংশে নিব, 435.6 দ্বারা যখন আমরা ভাগ করব, তখন আমাদের 21.52 শতক জায়গা আসে, 21.52 শতক জায়গা আসে। এখন আপনাদেরকে আমি ঠিক ওইরকম একটা পরিমাপ আমি আপনাদেরকে একটা ক্যালকুলেটর দেখাই দিব। এই ক্যালকুলেটরটা এটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন। তো আমি কোথা থেকে নামাবেন, কি করবেন, ওইটাও আমি দিয়ে দিব, আপনাদেরকে দেখাবো। তো দেখবেন যে আপনার এটাই মিলবে। আমি যদি সরাসরি ক্যালকুলেটরে এই বাহুগুলো দেই, পরিমাপ কিন্তু এটাই আসবে, ঠিক আছে। তো ওইটাও আপনারা দেখবেন, আমি এই ভিডিওর শেষে দিয়ে ওই বিষয়টা আমি এখানে অ্যাড করে দিব। আপনাদেরকে এখন একটা অ্যাপ দেখাবো, যে অ্যাপের মাধ্যমে আপনারা চাইলে এই চতুর্ভুজটা পরিমাপ করতে পারবেন। তো এই অ্যাপটা কোনটা? অ্যাপটা হলো যে এইটা, এই যে জমি মাপার সঠিক অ্যাপস। তো এটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। যদি আমি আপনাদেরকে প্লে স্টোর থেকে যদি দেখাই, তো আমি প্লে স্টোরে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পরে আমি এখানে সার্চ বারে আমি অবশ্যই সার্চ করব। তো আমি যদি এখানে লিখি যে জমি মাপার স্কেল, এই যে মাপার অ্যাপস, এখানে দিলাম। দেওয়ার পর আপনারা একটু খেয়াল করবেন যে এটা এখানে চলে আসলো। তো আমার এখানে অবশ্যই ইনস্টল করা, এই কারণে এখানে ইনস্টল দেখাচ্ছে। তো আমি এটার মধ্যে ক্লিক করি, ক্লিক করার পরে এই যে আপডেট চাইতেছে। তো আমি আপডেট এখন করব না, দেরি হবে। তো আমি চলে যাব অ্যাপসে। তো আমি এই যে অ্যাপসে চলে গেলাম। অ্যাপসে চলে যাওয়ার পরে এখানে দেখেন আয়তকার, ত্রিভুজ আকৃতির অনেক প্রকার আছে। তো আমি যেহেতু আয়তকার মাপবো, তো আমি এখানে আয়তকার জমিতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন বাহুগুলো দিতে হবে। দৈর্ঘ্য, তো আমার দৈর্ঘ্যটা কত ছিল? একটা ছিল 130, আর একটা ছিল 120, আর একটা ছিল আমার 80, অন্য একটা ছিল 70। এইগুলো দেওয়ার পরে আমি যদি এখানে পরিমাপে যদি ক্লিক করি, তো পরিমাপে ক্লিক করার সাথে সাথে আপনারা একটু খেয়াল করবেন, এখানে চলে আসলো কত? 21.52, ঠিক আছে। 21.52 শতক জায়গা কিন্তু চলে আসলো, ঠিক আছে। তো চতুর্ভুজ আপনারা এখানে 4টা বাহু যদি আপনারা দেন, তাহলে এভাবে হয়ে যায়। তো আমরা আমাদের যে ক্লাসটা আমরা যে করতেছিলাম, ওখানেও আপনারা একটু খেয়াল করুন, ওইভাবে আমরা যখন নিয়ম অনুযায়ী করলাম, ওখানেও কিন্তু 21.52 হলো। তো আশা করি আপনারা এভাবে ব্যবহার করলে এই অ্যাপসটা দিয়ে আপনারা অন্তত পক্ষে কিছুটা ধারণা পাবেন। তো আপনাদেরকে যেটা বললাম, যে গড় দৈর্ঘ্য গুণ গড় প্রস্থ যে সূত্রটা আছে, এটা যদি প্রয়োগ না করেন তাহলে ভালো, প্রয়োগ যদি আপনি না করেন তাহলে ভালো।
এটাকে আপনি ত্রিভুজ করে পরে মাপবেন, ত্রিভুজ করে পরে পরিমাপ করবেন। এখানে ত্রিভুজ করতে পারেন অথবা এখানে ত্রিভুজ করতে পারেন। ত্রিভুজ যখন হয়ে যাবে তখন ত্রিভুজের যে সূত্র আছে ওইটা যখন প্রয়োগ করে এটা করবেন তখন অনেক বেটার হবে, অনেক ভালো হবে। এর ছাড়াও আরও একটা সূত্র আছে যেটাকে অফসেটের সূত্র বলে। তো আমরা ওই সূত্রটা এখানে প্রয়োগ করে আপনাদেরকে এটা পরিমাপ করে একটু দেখাই, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। চলুন আমরা ওই জিনিসটা দেখি। তো আমরা এই অনিয়মিত বা সাধারণ চতুর্ভুজ মাপার আরও একটা সূত্র এখানে দেখব। তো এটা হলো যে অফসেট দুটির যোগফল ইন্টু লম্বা কর্ণ ডিভিশন 2। অফসেট দুটির যোগফল ইন্টু লম্বা কর্ণ ডিভিশন 2। অফসেট কাকে বলে একটু দেখি। অফসেট হলো কর্ণের বিপরীত কোণ থেকে যে রেখা এসে কর্ণে মিলিত হয় তাকে অফসেট বলে। যেমন এখানে লম্বা কর্ণ কোনটা, এটা হলো লম্বা কর্ণ। কর্ণের বিপরীত কোণ কিন্তু এই দুইটা। তো কর্ণের বিপরীত কোণ থেকে, মানে কর্ণের বিপরীত কোণ থেকে যে রেখা গিয়ে কর্ণে মিলিত হয় তাকে অফসেট বলে। ওকে, আমি বুঝাইতে পারলাম অফসেটটা কাকে বলে। এখন বলতেছি কি যে এই অফসেট দুটির যোগফল, এখন অফসেট দুটির মান কত আছে, একটা 70 একটা 65। এই দুইটাকে যোগ দিতে হবে। যোগ দেওয়ার পরে এখানে লম্বা কর্ণ কোনটা, এটা দ্বারা গুণ দিতে হবে, এরপর 2 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে আমরা দেখি যেখানে একটা অফসেট হলো 70, একটা হলো 65। এই দুইটাকে আমরা যোগ দিব। যোগ দেওয়ার পর আমরা লম্বা কর্ণ দ্বারা গুণ করব, এরপরে 2 দ্বারা ভাগ দিব। তো আমাদের দুইটা অফসেটের যোগফল কত, 135। 70 এবং 65 যোগফল কত, 135। কি দিতে হবে, 135কে আমাদের 180 দ্বারা গুণ করতে হবে, ওই যে লম্বা কর্ণ। এরপরে যে গুণফলটা হবে এটাকে আমাদের 2 দ্বারা ভাগ দিয়ে দিতে হবে। তো ভাগ দেওয়ার পরে কত হবে, ভাগ দেওয়ার পরে 12,150 হবে। 12,150 হলো বর্গ ফুট। এরপর আমাদেরকে শতাংশে নিতে হবে 435.6 দ্বারা ভাগ দিতে হবে। এরপরে 27.89 শতক জায়গা। তাহলে এটার দ্বারাও যদি আপনি পরিমাপ করতে পারেন কোন একটা জায়গার লম্বা কোণটা আগে বের করবেন মাঝ বরাবর, এরপরে অফসেট দুটি বের করবেন। অফসেট দুটি বের করার পরে আপনি অফসেট দুটির যোগফল নেবেন, লম্বা কোণ দ্বারা গুণ করবেন, 2 দ্বারা ভাগ করবেন। ভাগ করার পরে আপনার ভাগফল যেটা হবে এটাকে 435.6 দ্বারা ভাগ করলে আশা করি আপনি একটা ফল পাবেন। এর ছাড়াও গড় দৈর্ঘ্য গুণ গড় প্রস্থ দেখালাম আপনাদেরকে, অফসেট দুটি যোগফল ইনটু লম্বা কোণ ডিভিশন 2 এটা দেখালাম। এরপরেও যদি আপনি ত্রিভুজ আকৃতি করে মাপতে পারেন, আমি বলবো এটা ত্রিভুজ আকৃতি করে যদি জায়গাটা আপনি পরিমাপ করেন, যে কোনো জায়গা ত্রিভুজ আকৃতি করেন যদি, তাহলে দুইটা ত্রিভুজ আকৃতি করেও পরিমাপ করবেন, তাহলে দেখবেন একুরেট একটা রেজাল্ট অবশ্যই আপনি পাবেন, অবশ্যই পাবেন। তো আজকে আমাদের দ্বিতীয় ক্লাস এই পর্যন্তই ছিল। আমরা দ্বিতীয় ক্লাসে চতুর্ভুজ 6 প্রকার দেখলাম। ঠিক আছে, চতুর্ভুজ 6 প্রকার আমরা একে একে সবগুলো শেষ করলাম। লাস্টেরটা নিয়ে আমরা অনেকক্ষণ কথা বললাম। তো আশা করি যদি এভাবে প্র্যাকটিস করেন তাহলে আমার মনে হয় যে আপনারা ভালো একটা বেনিফিট পাবেন। তো প্র্যাকটিস করতে থাকবেন, প্র্যাকটিস ছাড়া কোনো কিছু হয় না, কোনো কিছু হবেও না। যদি কিছু দেখেন কিছু করেন তাহলেও হবে না। একটা মনোযোগ সহকারে যখন আপনার সময় থাকবে আপনি একটা নোট নেবেন, কলম নেবেন, নেওয়ার পরে ওইটা দেখতে থাকবেন আর একটু নোট করতে থাকবেন আর প্র্যাকটিস করতে থাকবেন। তো যত বেশি এগুলো করবেন তত বেশি আপনার মধ্যে ফ্লুয়েন্সি আসবে এবং আপনি একটা পটুতার মধ্যে চলে যাবেন, তখন এই জিনিসগুলো আপনার জন্য ইজি হয়ে যাবে। তো আশা করি আপনারা সকলেই বিষয়গুলো করবেন এবং আমাদের সাথে আছেন, থাকবেন আমাদের জন্য। কি বলবো, তো যদি আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে মানে যদি এগুলো আসলে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, বন্ধু বান্ধবের সাথে বিষয়গুলো শেয়ার করবেন। যদি আপনাদের উপকার হয়, এটা আপনাদের কাছে আমাদের একটা আবদার থাকবে আমাদের বিডিআমিনশিপ ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে। তখন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।